প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় আত্মহত্যা ও অপরাধ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ কামরুদ্দিন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমাদের বিদ্যমান যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধিতে আত্মহত্যা একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আত্মহত্যা সম্পর্কে আমাদের দণ্ডবিধিতে কি বলা হয়েছে? আত্মহত্যা সম্পূর্ণরূপে আইনতভাবে নিষিদ্ধ। তো আমাদের দণ্ডবিধিতে 305, 306 এবং 309 ধারাতে এই বিষয়গুলো আসছে যে এটা একটা অপরাধ। আর প্রথমত আত্মার হত্যা মানে আমার নিজের আত্মাকে আমি হত্যা করতে যাব, কেন করব? আমি এটা অন্যভাবেও এটা করতে পারতাম সামাজিকভাবে, বা আমি যার সাথে এই পরিস্থিতিতে বা যার সাথে আমি রাগ করে এটা করতে যাচ্ছি তার সাথে অন্যভাবে তো আমি এটা মিটমাট করতে পারতাম। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সামাজিক কিছু পারিপার্শ্বিকতার কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষিত ফ্যামিলিতেও আজকে দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতাটা আসছে, আত্মহত্যা পথ বেছে নিচ্ছে, যেটা নাকি আসলে খুবই দুঃখজনক। আর দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে শুধু কোনো নিজের জীবনটাই তো শেষ হইল না, সেই ক্ষেত্রে তার যে সাংসারিক, তার ওয়াইফ, স্ত্রী, বাচ্চা বা ফ্যামিলিগত বা বাপ মা সবাইকেই সে কান দিয়ে গেল। তো যার কারণে এই পথটা টোটালি পরিহার করা উচিত। এবং এই আত্মহত্যাটা যেটা ধর্মেও বলা আছে যে এটা একটা মহাপাপ। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আত্মহত্যা করা আমাদের দণ্ডবিধিতে একটি অপরাধ। যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আইনে কি বলা হয়েছে? আসলে দেখেন, এই যে আত্মহত্যার চেষ্টা, যে আত্মহত্যা করে ফেলে, তখন তো আত্মহত্যা সংগঠন করার পরে তার এই আত্মহত্যা সংগঠনের প্রেক্ষিতে তার কিন্তু সে চলেই গেল। যারা প্ররোচনা করেছে তাদের অভিযুক্ত করার সুযোগ আছে। সেটির বিষয়ে 306 বলা হয়েছে যে আত্মহত্যা প্ররোচনা করা একটি ফৌজদারি অপরাধ, এবং যদি কোনো শিশু বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আত্মহত্যা প্ররোচনা করা হয় সেটিও একটি অপরাধ। কিন্তু যিনি আত্মহত্যার চেষ্টা করছেন তিনি যদি আত্মহত্যা করতে না পারেন সেটিও একটি অপরাধ। সেটির বিষয়ে জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা গেল আত্মহত্যার চেষ্টা করা এটাও একটা অপরাধ। ওই ক্ষেত্রে 1 বছর পর্যন্ত সাজা। কেন আমি এই ধরনের পথ বেছে নিব? তো যার কারণে ওই আত্মহত্যার যে চেষ্টা করা এটাও কিন্তু অপরাধ। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক ভুক্তভোগী নারী যারা ধর্ষণের শিকার হয়েছেন তারা পরবর্তীতে আত্মহত্যার পথ বেছে নেন। এক্ষেত্রে যে ব্যক্তি নারীটির সম্ভ্রমহানি করেছেন তার কি শাস্তি হতে পারে? সেই ক্ষেত্রে যে সম্ভ্রমহানি করেছে তার 10 বছর পর্যন্ত আমাদের ইয়েতে আছে মৃত্যু, যদি শিশু এবং হয়। আর নারীর ক্ষেত্রে হইল 10 বছর, 10 ইয়ার্স তার সর্বোচ্চ সাজা। সে 10 বছর পর্যন্ত তার, যেহেতু সে তার প্ররোচনা, এখানে প্ররোচনা আসবে এই কারণে যে সে আগেই এই অপকর্মটা করেছে, যার কারণে সে আত্মহত্যার পথটা বেছে নিয়েছে। তো যার কারণে যে এটা একটা প্ররোচনাই বলা চলে, এবং ওই প্ররোচনার ক্ষেত্রে তার সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাজার বিধান আছে আর কি। আত্মহত্যা প্ররোচনা, যেটি আমাদের দণ্ডবিধি বলেন বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপরাধ, এই আত্মহত্যার যে প্ররোচনার বিষয়টি এটি আদালতে কিভাবে প্রমাণিত হতে পারে বা প্রমাণ করা হয়ে থাকে? কারণ এইটা আদালতে প্রমাণ করতে হলে কিছু পারিপার্শ্বিক বিষয় আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মহত্যার ক্ষেত্রে কিছু নোট করে যায় যে আমি এই ইয়েতে, কিন্তু ওই নোটটা সঠিক কিনা এটা আবার ওই আমার এই দৃষ্টিতে এটা হলো একটা ইয়ের মাধ্যমে, যেহেতু সিআইডি একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বা একটা হ্যান্ড রাইটিং এক্সপার্টের মাধ্যমে ওইটা আগে যাচাই করা উচিত। শুধু ওই নোটটার উপর ভিত্তি করেই যে তার ওই নোটের প্রেক্ষিতে কিছু সাক্ষ্য প্রমাণ আসতে হবে। তাহলে আপনি সুইসাইডাল নোটটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণের পূর্বে যিনি সুইসাইডাল নোটটা লিখেছেন তার হ্যান্ডরাইটিংটি পরীক্ষা করতে হয়। শুধু কি সুইসাইডাল নোটের উপর ভিত্তি করে যারা প্ররোচনা করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা সম্ভব? না, শুধু সেটা না, আনুষঙ্গিক যারা দীর্ঘদিন ধরে ওনার ওই সুইসাইড নোটের উপর ভিত্তি করে যাদের বিষয়টা আসবে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে 161-এ বা সাক্ষী প্রমাণ প্রথম ইনভেস্টিগেশনের মাধ্যমে এইটা প্রমাণ করতে হবে, তারপরে সাক্ষ্যের মাধ্যমে এটা
প্রমাণ করা যেতে পারে। জি, এই যে সুইসাইডাল নোটের কথাটি আমরা বললাম, এটিকে কি ডাইং ডিক্লারেশন হিসেবে বিবেচনার সুযোগ আছে? এটা ডাইং ডিক্লারেশন হিসাবে সুযোগ আছে ওই ক্ষেত্রে যদি নোটটা সঠিক যে সুইসাইড করেছে তার যে সুইসাইডের যে হ্যান্ডরাইটিংয়ে হ্যান্ড এক্সপার্টের মাধ্যমে তার এটা যদি লেখাটা যদি মিলে যায় বা পূর্বের লেখার সাথে, তারপরে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ওইটা আর কি, ওইটা একটা ওয়ান কাইন্ড অফ ডাইং ডিক্লারেশন বলা চলে। একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এটি নিয়ে সাধারণত অনেক ক্ষেত্রে প্রশ্ন চলে আসতে পারে। কারণ অনেক পরিকল্পিত হত্যাকাণ্ডগুলোকে আমরা পরবর্তীতে দেখি আত্মহত্যা বলে এগুলোকে আদালতে উপস্থাপন করা হয়। আপনি দীর্ঘদিন ধরে ফৌজদারি আইনে চর্চা করছেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এটি কিভাবে প্রমাণ করা যেতে পারে যে এটি কি আসলে একটি হত্যাকাণ্ড ছিল নাকি এটি একটি আত্মহত্যা ছিল? এটা সুন্দর একটা কোশ্চেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মহত্যা, সাজানো আত্মহত্যা, এবং হয়তোবা তাকে তার হাজব্যান্ড হোক বা অন্য কোনো গলা টিপে হত্যা করে ফেললো, করার পরে দেখা যাচ্ছে যে ওই উপরের দিকে ঝুলে রেখে সে চলে গেল। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ওইটা প্রমাণ করতে হইলে মেডিকেল, তারপরে ময়নাতদন্ত এবং অন্যান্য যে ইনভেস্টিগেশন আছে, পুলিশ এবং তদন্তকারী কর্মকর্তা ইনভেস্টিগেশন, এগুলো বের হয়ে আসে। এক্ষেত্রে এখানে আপনি যে ময়নাতদন্তের কথা বললেন, সেটি কি চূড়ান্ত হিসেবে আদালত গ্রহণ করবে? যে ডাক্তার ময়নাতদন্ত করছেন তিনি যদি তার মতামতে উল্লেখ করেন যে এটি একটি সুইসাইড ছিল, সেক্ষেত্রে কি সেটি আদালতের কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে? না, শুধু সেইটা না, আমি সাথে বলেছি যে তদন্তকারী কর্মকর্তা ওই ময়নাতদন্তের উপর ভিত্তি করে আরও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তখন দেন আপনার ওইটা আসতে পারে। এক্ষেত্রে ভিসেরা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে? ভিসেরা রিপোর্ট, হ্যাঁ, ভিসেরা রিপোর্টটাও আসে। ভিসেরা রিপোর্টটাও এই ময়নাতদন্তের সাথে একসাথে ইনভেস্টিগেশন অফিসার দুইটা মিলে তারপরে যে তথ্য প্রমাণ পাবে ওইটার উপর ভিত্তি করে আর পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের উপরে তখন দেখা যায় আত্মহত্যাটা একটা হত্যা মামলা রূপ নিতে পারে। জি, যিনি আত্মহত্যা করছেন উনি যদি আত্মহত্যার পূর্বে ওনার বিভিন্ন উনি যে মানসিক দিক থেকে বিভিন্নভাবে চিন্তিত বা হতাশাগ্রস্ত, এই বিষয়গুলো যদি ওনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে বলে যান, তাদের সাক্ষ্য কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মামলাটি এটাও আসে। যেমন আমি বাসার আমার কারোর সাথে আমার দ্বন্দ্ব আছে, অথবা আমি আমার ওয়াইফের সাথেই দ্বন্দ্ব আছে, দেখা গেল যে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আমার বলতে পারি, অথবা আমার যে নিজস্ব আমি বন্ধু বান্ধব বা আমার অন্য ভাই ব্রাদার তাদেরকে বলতে পারি যে এরকম অবস্থা, এই পরিস্থিতিতে আমি তো এরকম অশান্তিতে আছি বা আমি এই ধরনের পরিস্থিতিতে আছি, আমি কি আত্মহত্যা করতে যাব, এরকম অনেক সময় বলে ফেলে। সেই ক্ষেত্রে ওইটা তাদের মৌখিক সাক্ষী আদালতে পরবর্তীতে গ্রহণযোগ্য হবে। আমরা আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দেখে থাকি যে অনেক নারী তাদেরকে স্বামী কর্তৃক নির্যাতনের ফলে, এটি যৌতুকের কারণে হোক বা অন্য কোনো শারীরিক নির্যাতনের ফলে, নারী তার আত্মহননের পথ বেছে নেন। এক্ষেত্রে আমাদের বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটিকে আরও কঠোরভাবে কোনো অপরাধ হিসেবে গণ্য করার সুযোগ রয়েছে? সুযোগ রয়েছে, যৌতুকের দাবির কারণে আমাদের প্রত্যন্ত অঞ্চলে হোক বা সমাজে আমরা দেখছি যে একজন নারী যখন তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয় বেশি, তিনি এটি সহ্য করতে না পেরে উনি হয়তো ওনার পরিবারের সাথে বিষয়টি উনি বলতে পারছেন না, বা যৌতুকের যে দাবি সেটি উনি পরিশোধ করতে পারছেন না, পরবর্তীতে উনি আত্মহত্যার পথ বেছে নেন। সেক্ষেত্রে আইনে আসলে এটিকে কিভাবে আরো শাস্তিযোগ্য করা যেতে পারে? বর্তমানে যে আইনে আছে 9 কতে নারী শিশু নির্যাতন আইনের, ওইটাতে সেটি সম্ভ্রমহানির জন্য, কিন্তু পরবর্তীতে বর্তমান যে আইনটা এটা মডিফাই করা যেতে পারে, যেহেতু তার দীর্ঘদিনের অত্যাচার, যেটা নাকি দীর্ঘদিনের এই আমি যৌতুকের জন্য মারপিট করা, তাকে বিভিন্নভাবে হেনস্থা করা, এটার উপরে ভিত্তি করে সে একদিন এই পথ বেছে নিয়েছে আত্মহত্যার পথটা, তাহলে দেখা যায় অপরাধটা অনেক দিন ধরেই এটা চলে আসছে, যে দীর্ঘদিনের যে তার যে আত্মহত্যার যে পথটা বেছে নিল, যে এই বেছে নিল এটার পিছনে কি কারণ, দেখা গেল যে তার হাজব্যান্ড কর্তৃক তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করা, অত্যাচার করা, অথবা অনেক সময় দেখা যায় বাবা মার কাছে গিয়েও সে সঠিক, কারণ ওইভাবে বাবা মা ম্যানেজ করতে পারে না বা করতে পারে না, দুই দিক দিকেই, যে ঠিক আছে হাজব্যান্ড তো চেয়েছে এই তোমার বাবা মার কাছে টাকা চাইলো, তখন তো সেই ক্ষেত্রে টাকাটা পেলো না, বা যৌতুকের এটা সে পূরণ করতে পারলো না বাবা মা, তখন এসে বাধ্য হইয়া হাজব্যান্ডের সাথে অভিমান করে
ওই অনেক ক্ষেত্রে করতে পারে। জি, আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা একটি কোনো ধর্মে এটি আসলে গ্রহণযোগ্য নয়, আর সে বিষয়ে জানতে চাচ্ছি। ধর্মীয় অনুভূতিতে বিশেষ করে আমাদের মুসলিম ইসলাম ধর্মে এটা টোটালি মহাপাপ, এটা মহাপাপ হিসাবে আছে। এটা আত্মহত্যা মহাপাপ, এটা সচরাচর সবাই বলে এবং এটা কোরআন হাদিসের দ্বারাও স্বীকৃত যে মানে এই যে আত্মহত্যার পথটা বেছে না, ইভেন এমনও দেখা গেছে যে ধর্মীয় অনুভূতিতে আছে যে তাদের এই যে বা সামাজিক প্রেক্ষাপটে তাদের জানাজা পড়া বা করা এই ধরনের কথাবার্তাও ইয়েতে আসে। তো যার কারণে আত্মহত্যাটা আসলেও একটা মহাপাপ, এই কারণে যে আমি এটা অন্য সামাজিকভাবে এটা আমি সমাধা করতে পারতাম, সেই ক্ষেত্রে আমি না গিয়ে নিজেকে এই পথে বেছে নেওয়া। তো আমার মনে হয় সেই ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা এটা আরও বেশি দরকার এই আত্মহত্যার ক্ষেত্রে, যে এই শিক্ষাটা যদি আমরা সামাজিকভাবে প্রত্যেকটি জীবনই মূল্যবান এখানে। কারেক্ট। জি, এবং নিজের জীবনকে আপনি যদি আত্মহননের পথ বেছে নেন, এটি ইসলামে বিশেষ করে একটি মহাপাপ হিসেবে করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের যে বিভিন্ন জরিপ আছে, এক্ষেত্রে আত্মহত্যার পরিসংখ্যান আসলে বর্তমানে কি অবস্থা? বর্তমানে আত্মহত্যার এটা দ্বিতীয় পর্যায়ে আছে, আমি যেটা জানি বর্তমানে বিশ্ব যে সংস্থার যে রিপোর্ট অনুযায়ী যে এটা বর্তমানে আত্মহত্যার যে প্রবণতা, এটা আত্মহত্যার পরের স্টেজে আছে আত্মহত্যা। জি, আমাদের দেশে আত্মহত্যার একটি অন্যতম কারণ হচ্ছে দরিদ্রতা। এটি অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোনো একজন ব্যক্তি তিনি হয়তোবা হঠাৎ করে তার চাকরি চলে গেলেন বা হঠাৎ করে উনি দেনায় পড়ে গেলেন, পরবর্তীতে আত্মহননের পথ বেছে নেন। সেক্ষেত্রে জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আত্মহত্যা আসলে ওই যে সামাজিকভাবে যে গড়ে ওঠা, যে আমার স্ত্রী বাচ্চা কাচ্চা লালন পালন, আমার এই পরিমাণ টাকা দরকার, এক সময় আসতেছে পরে চাকরি চলে গেল, তখন সে তাদের মুখের দিকে দেখে খাওয়াতে পারে না বা তাদের যে ভরণ পোষণ দিতে পারে না, অসচ্ছলতার কারণে আত্মহননের পথ বেছে নেন। এটি থেকে আসলে বের হয়ে আসতে কি করণীয় রয়েছে? এটা আসলে রাষ্ট্রীয়ভাবে ওইটার ওই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, যে মানে যারা যারা চাকরি চলে গেছে বা যাদের এই অবস্থা পজিশন, সামাজিকভাবেও তাদেরকে সহায়তা করা আমি প্রয়োজন মনে করি। আমাদের দেশে মানসিক স্বাস্থ্যটাকে একদমই গুরুত্ব দেওয়া হয় না, যার কারণে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি মানুষ দীর্ঘদিনের হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এক্ষেত্রে কি প্রত্যেক ব্যক্তির যদি উনি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, একজন ভালো মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন কিনা? যদি এটা কারণ বাইরের দেশগুলোতে আমরা কিন্তু দেখি যে মানসিক স্বাস্থ্যটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের দেশে এটি আসলে আমরা সেভাবে গুরুত্ব বহন করে না। এটি বিষয়ে জানতে চাচ্ছি। সুন্দর কথা বলছেন, যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন শারীরিক রোগ, বিভিন্ন সময় প্রেশার, জ্বর ইত্যাদিতে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু আমি নিজে যখন মানসিকভাবে ভেঙে পড়ি অথবা মানসিকভাবে আমি হতাশগ্রস্ত হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের একজন মানসিক ডাক্তার দেখানো উচিত, এটা আমি পার্সোনালি মনে করি। কারণ আমার এটা থেকে হয়তোবা ওনার পরামর্শে আমি ওই যে আত্মহত্যার পথ থেকে আমি সরে আসবো, কারণ তখন ওই পরামর্শ, ওই ডাক্তার যে পরামর্শ দিবে ওই পরামর্শটা তখন আমি কাজে লাগাতে পারবো। সুতরাং আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে আত্মহত্যা করার পরে তো আর কিছু করার থাকে না, সুতরাং পূর্বে আমি এটার সমাধা কীভাবে হয় এটা চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি মানসিক ডাক্তার দেখাইতেই পারি। জি, বিভিন্ন দেশে অ্যাসিস্টেড সুইসাইড বলে একটি বিধান প্রচলন করা হয়েছে। যখন কোনো ব্যক্তি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন, তার যে শারীরিক বেদনা এইটা থেকে নিরাময় দেওয়ার জন্য ও তাকে আত্মহত্যার জন্য সাহায্য করা হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। যে শারীরিকভাবে আসলে এই যে বিভিন্ন দেশে যে অ্যাসিস্ট্যান্টটা প্রয়োজন, সুইসাইডে যে মানে আমাদের যে সহায়তা বা আমাদের বিভিন্ন ডাক্তারের সহায়তা অথবা সামাজিকভাবে এটার একটা শিক্ষা, কিন্তু বাংলাদেশে বিদ্যমান আইন সমর্থন করছে না এটি। সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা সিস্টেমে আনা উচিত, বাংলাদেশের বিদ্যমান আইনে এটা আনা উচিত আর কি। জি, বর্তমান সমাজে আত্মহত্যা রোধে সামাজিকভাবে কি করণীয় রয়েছে, আর আইনগতভাবে এখানে কি আইনের কোনো সংশোধন করে আত্মহত্যা রোধে কি কিছু করণীয় রয়েছে? আমার বর্তমান যে আইন কিছুটা পরিবর্তন করা উচিত, আর সামাজিকভাবে বা বিভিন্ন সরকারি বিশেষ করে গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে বা বিভিন্ন প্রোগ্রামে এই আত্মহত্যা যাতে না করে সেই বিষয়ে জনগণকে
পর্যাপ্ত পরিমাণ সেমিনার এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা বোঝানো উচিত যে না এটা এই আত্মহত্যার পথটা পরিহার করা উচিত, বা আত্মহত্যা এটা একটা পাপ কাজ, এটা নিজের জীবনও যাবে, একটা সংসারও চলে যাবে। তো এই বিষয়গুলো সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে এটা আমাদেরকে সবাইকেই করতে পারে। এখানে আপনি 309 ধারায় যেটি বললেন যে যিনি আত্মহত্যার চেষ্টা করছেন তাকে সর্বোচ্চ 1 বছরের সাজা হতে পারে, এখানে কি আইনের শাস্তির বিধান আরো বাড়ানোর সুযোগ রয়েছে? সেই ক্ষেত্রে বাড়ানো যেতে পারে, সর্বোচ্চ 5 বছর করা যেতে পারে, যেহেতু মানে সে এইটা চেষ্টা করবেই বা কেন, এটা একটা অপরাধী। সেটা যেন দেখেন বর্তমানে যে আমি বর্তমান লাস্ট একটা পরিস্থিতি আমি বর্তমান যে চিটাগাঙ্গে ঘটে গেল, এএসপি পলাশ একজন পুলিশ সদস্য এখানে এবং একটা চিরকুট রেখে গিয়েছে, কারেক্ট একটা চিরকুট, আমি এটা নিয়ে আসলে বহুত আমি দেখেছি এবং আমি চিন্তা করলাম উনি তো একটা শিক্ষিত মানুষ, কিছু দরিদ্র মানুষ, কিছু অভাবের কারণে কিছু, কিন্তু সামান্য যেটা আমরা পত্রপত্রিকা বিভিন্ন ইতে দেখলাম যে মায়ের সাথে তার যে থাকা বা তার খুব সামান্য বিষয়, মাকে নিয়ে তিনজন মিলে, এটা আমরা জানি না, যদিও সত্য জানি না, কিন্তু চিরকুটে এই ধরনের একটা এই চিরকুটের কথাটা এসেছে, এই চিরকুটটা আবার কতটুকু সত্য বা এটা পরীক্ষা প্রমাণের বিষয়, যেটা আমি আগেই বলেছিলাম। আর এই চিরকুটের উপর ভিত্তি করে যদি কলহল যে আত্মহত্যার একটি কারণ সেটি আপনি বলছিলেন, জি আমার একটা শুধু যে আপনি এর আগে প্রশ্ন করেছেন দরিদ্র ফ্যামিলিতে আত্মহত্যা করে যৌতুকের, কিন্তু একটা শিক্ষিত ফ্যামিলি, উনি একজন বিসিএস ক্যাডার, উনার এই অবস্থা কেন হবে? তাহলে উনি এটা তো উনার আরও বন্ধুবান্ধব বা উনার যে আত্মীয় স্বজন ওদের সাথেও পরামর্শ করতে পারতো, কিন্তু উনি আসলে ওই যে পলাশ সাহেব ওইটা তাৎক্ষণিকভাবে বা এটা হয়তো বা দীর্ঘদিনের উনার ইয়েতে উনি এটা করে ফেলছে, কিন্তু নেহায়ত অন্যায় করেছে, কিন্তু যদি ওইটা মায়ের সাথে স্ত্রীর দ্বন্দ্বই হোক, ওইটা 3 জন মিলে বসেও তো এটা সমাধান করা যেত, বা আরও 2-4 জন নিয়ে, এই আর কি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ আমাকে ইনভাইটেশন করার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।